রাস্তায় থাকা এক ছেলে এক ধনী ডাক্তারের মানিব্যাগ পেল। সেই ডাক্তার সেই ছেলেটির সততা দেখে তাকে পুরস্কার দিতে চাইলেন, কিন্তু 12 বছর বয়সী সেই ছেলেটা তার বিনিময়ে যা চাইল তা শুনে হাসপাতালের সবাই হাউমাউ করে কেঁদে উঠল। আসলে কে ছিল সেই ছেলেটি, আর সে এমন কি চাইল? আপনারা যদি এই গল্পটি পুরোটা শোনেন তাহলে সেই ছেলেটির কথা শুনে আপনারও গায়ে কাঁটা দিয়ে উঠবে। কিন্তু তার আগে আপনাদের কাছে অনুরোধ, আমাদের চ্যানেলটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করুন। তাহলে চলুন শুরু করি আজকের গল্পের যাত্রা। রাঘব মাত্র 12 বছরের ছেলে, যে বারাণসীর গলিতে খালি পায়ে ঘুরত। ক্ষুধা ছিল তার নিত্যসঙ্গী, আর তার মনে প্রায় তার কাকা কৈলাসের স্মৃতিগুলো ঘুরপাক খেত। কৈলাসী ছিল একমাত্র ব্যক্তি যিনি রাঘবকে সত্যিকারের ভালোবাসা দিয়েছিলেন, কিন্তু তার মৃত্যুর পর রাঘবের জীবন রাস্তায় সংগ্রাম করেই কাটছিল। সে আবর্জনার মধ্যে খাবার খুঁজত এবং সেই সব অচেনা মানুষের দয়ায় বেঁচে থাকত, কিন্তু প্রায় কেউই কখনো তার দিকে তাকাতো না। এমনই এক মন ছুঁয়ে যাওয়া গল্পের জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি লাইক করতে ভুলবেন না, যাতে আপনি ভবিষ্যতেও এমন গল্প জানতে পারেন। সেই দিন যখন সে গলিতে ঘুরছিল তখন তার নজর এক ব্যক্তির দিকে পড়ল। লোকটি কালো রঙের স্যুট পরেছিল এবং হাতে ছিল একটা চামড়ার ব্রিফকেস। তার হাঁটার ভঙ্গিতে বোঝা যাচ্ছিল যে সে কোথাও যাওয়ার তাড়ায় ছিল। রাস্তা পার হওয়ার সময় তার পকেট থেকে একটা ভারী মানিব্যাগ পড়ে গেল। রাঘবের চোখ সঙ্গে সঙ্গেই সেটার দিকে গেল। ও নিচু হয়ে সেটা তুলল। মানিব্যাগটা বেশ ভারী ছিল, আর যখন সে খুলে দেখল ভেতরে অনেক টাকা ও কার্ড দেখতে পেল। রাঘবের চোখ এক মুহূর্তের জন্য চকচক করে উঠল। তার মনে প্রথমেই এলো এই টাকা দিয়ে সে তার জন্য কিছু খাবার ও কিছু প্রয়োজনীয় জিনিস কিনতে পারবে। ঠিক তখনই পেছন থেকে একটা আওয়াজ এলো, এই ছেলে। রাঘব সাথে সাথে পিছনে ঘুরে তাকালো। এটা সেই ব্যক্তির আওয়াজ ছিল যার মানিব্যাগ পড়ে গিয়েছিল। লোকটির নাম ছিল রাজেশ। সে এখন রাঘবের সামনে দাঁড়িয়ে গভীরভাবে তার দিকে তাকিয়েছিল। এটা কি তোমার? রাঘব কাঁপতে কাঁপতে হাত বাড়িয়ে মানিব্যাগটা তার দিকে এগিয়ে দিল। রাজেশ কিছুক্ষণের জন্য কিছু বলল না। তার চোখে বিস্ময়ের ছাপ ছিল। হ্যাঁ, এটা আমার, কিন্তু তুমি এটা নিয়ে পালিয়ে যেতে পারতে, তুমি সেটা করলে না কেন? রাঘব কিছুক্ষণ চুপ করে থেকে আস্তে করে বলল, আমার কাকা বলতেন সততাই আমাদের সবচেয়ে বড় সম্পদ, আমাদের কাছে আর কিছু না থাকলেও। রাজেশ এটা শুনে হালকা হাসল। তার চোখে গভীর ভাবনা ফুটে উঠল, যেন সে রাঘবের প্রতিটি কথা বোঝার চেষ্টা করছে। তারপর সে মানিব্যাগটা নিয়ে কিছুক্ষণ ভাবল এবং বলল, আমার সঙ্গে এসো, হাঁটতে হাঁটতে কথা বলবো এবং কিছু খেয়ে নেব। রাঘব একটু ইতস্তত করলেও অবশেষে তার পিছু নিল। রাজেশ তাকে একটা ছোট রেস্তোরাঁয় নিয়ে গেল। সম্ভবত কয়েক মাস পর প্রথমবার রাঘব পেট ভরে খেল। খাওয়ার সময় রাজেশ তাকে তার গল্প জিজ্ঞাসা করল, তুমি এখানে একা ঘুরছো কেন? তোমার পরিবার কোথায়? রাঘব গভীর শ্বাস নিয়ে ধীরে ধীরে তার গল্প বলতে শুরু করলো। সে তার মা কমলার কথা বলল, যিনি তাকে ছোটবেলায় ছেড়ে গিয়েছিলেন। সে কৈলাস কাকার সঙ্গে কাটানো সোনালি সময়ের কথা বলল, যখন সে ভাবত সে দুনিয়ার সবচেয়ে নিরাপদ মানুষ। কিন্তু কাকার মৃত্যুর পর সে রাস্তায় এসে পড়ে। এখন তার জীবন শুধু খাবারের খোঁজে কেটে যায়। রাজেশ মনোযোগ দিয়ে তার গল্প শুনছিল। তার দৃষ্টি রাঘবের প্রতিটি অভিব্যক্তি ও কণ্ঠের ওঠানামা পর্যবেক্ষণ করছিল। কিছু একটা ছিল যা তাকে এই ছেলেটার প্রতি আকর্ষিত করছিল। রাজেশ বলল, তোমার মধ্যে সাহস আছে আর সততাও। আজকাল এই জিনিসগুলো মানুষের মধ্যে কম দেখা যায়। আমি জানি না কেন, কিন্তু আমার মনে হচ্ছে আমাদের এই সাক্ষাৎ অকারণে হয়নি। রাঘব রাজেশের দিকে তাকালো। তার চোখে এক অনুচ্চারিত প্রশ্ন ফুটে উঠল। রাজেশ আর কিছু বলল না, কিন্তু তার কথায় এমন কিছু ছিল যা রাঘবের মনে কৌতূহল জাগিয়ে তুলল। রাজেশ ধীরে হেসে তার ঘড়ির দিকে তাকালো এবং বলল, চলো এখন এখান থেকে বেরোই। রাঘব তার পিছনে পিছনে হাঁটতে লাগলো, কিন্তু তার মনে অসংখ্য প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। রাজেশ কি সত্যিই তাকে সাহায্য করবে, নাকি এটা কেবল এক অদ্ভুত কাকতালীয় ঘটনা?
রাঘবকে সঙ্গে নিয়ে রাজেশ তাকে তার বাড়িতে যাওয়ার কথা বলল। যখন তারা বাড়ি পৌঁছলো, রাঘব দেখল একটা বড় এবং পরিষ্কার পরিচ্ছন্ন বাড়ি, কিন্তু ভেতরে ঢুকতেই সে এক অদ্ভুত শূন্য অনুভূতি অনুভব করল। দেওয়ালগুলো খুব সুন্দর ছিল, আসবাবপত্র পরিপাটি করে সাজানো ছিল, কিন্তু বাড়ির ভেতরে প্রাণের কোনো চিহ্ন ছিল না। রাঘব, যে এতক্ষণ চুপচাপ সবকিছু পর্যবেক্ষণ করছিল, অবশেষে বলে উঠল, আপনি এখানে একা থাকেন? রাজেশ কিছুক্ষণ নীরব থাকলো, তারপর গভীর শ্বাস নিয়ে উত্তর দিল, হ্যাঁ, আমার স্ত্রী প্রিয়া কয়েক বছর আগে মারা গিয়েছে। আমরা সন্তান নেওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু আমাদের পরিবার সম্পূর্ণ হয়নি। সে চলে যাওয়ার পর থেকে আমার জীবন এমনই, নিঃশব্দ ও শূন্য। এটা শুনে রাঘব রাজেশের দিকে তাকালো। তার শিশু সুলভ কৌতূহল এবার সহানুভূতিতে পরিবর্তিত হয়েছিল। সে জানতো একাকিত্বের যন্ত্রণা কেমন লাগে। সে আস্তে করে জিজ্ঞাসা করল, আপনার কি কখনো মনে হয় তিনি আপনাকে দেখছেন? রাজেশ চমকে তার দিকে তাকালো। এই প্রশ্ন তার প্রত্যাশার বাইরে ছিল। সে কিছুক্ষণ চিন্তায় পড়ে গেল, তারপর আস্তে মাথা নাড়ল। হয়তো মাঝে মাঝে মনে হয় সে এখনো এখানেই আছে, আমাকে পথ দেখানোর জন্য। দুজনের মধ্যে কিছুক্ষণ নীরবতা ছিল। এই নীরবতা অস্বস্তিকর ছিল না, বরং যেন দুই অচেনা মানুষ একে অপরের দুঃখ বুঝতে শুরু করেছে, সেই রকম একটা নীরবতা বিরাজ করছিল। কিছুক্ষণ পর রাজেশ রাঘবকে জিজ্ঞাসা করল, তুমি কি কখনো মায়ের কাছে ফিরে যাওয়ার কথা ভেবেছ? রাঘবের চোখে হঠাৎ কঠোরতা ফুটে উঠল। সে কিছুটা রাগ এবং কিছুটা কষ্টের সঙ্গে বলল, না, তিনি আমাকে আমার কাকার কাছে রেখে দিয়েছিলেন। টাকার জন্য আমাকে বিক্রি করেছিলেন। তার প্রতি আমার কোনো অনুভূতি নেই। রাজেশ তার কণ্ঠের মধ্যে লুকিয়ে থাকা যন্ত্রণা অনুভব করল। সে বুঝতে পারছিল এই ছোট ছেলেটি তার বয়সের তুলনায় অনেক বেশি কিছু দেখেছে এবং সহ্য করেছে। সেই রাতে যখন রাঘব সোফায় ঘুমোচ্ছিল, রাজেশ তার ঘরে অস্থির হয়ে শুয়েছিল। তার মনে রাঘবের কথা প্রতিধ্বনিত হচ্ছিল। সে ভাবছিল তার এবং এই ছেলেটির পথ একসঙ্গে কিভাবে মিলিত হলো। যখন সে গভীর ঘুমে চলে গেল, তখন সে স্বপ্ন দেখল। সে প্রিয়াকে দেখতে পেল। তাকে ঠিক আগের মতোই লাগছিল, শান্ত, কোমল এবং হাস্যোজ্জ্বল। রাজেশ, প্রিয়া বলল। তার কণ্ঠে এক অদ্ভুত উষ্ণতা ছিল। ওই ছেলেটির তোমার সাহায্যের প্রয়োজন আছে এবং হয়তো তোমারও ওর প্রয়োজন আছে। তাকে তোমার জীবনে প্রবেশ করতে দাও। এটা কেবল কাকতালীয় ঘটনা নয়। রাজেশ হঠাৎ জেগে উঠল। তার হৃদস্পন্দন ধীরে ধীরে বাড়ছিল। কিছুক্ষণ সে ছাদের দিকে তাকিয়ে থাকলো, যেন কোনো উত্তর খুঁজছে। এই স্বপ্ন কি সত্যি একটা ইশারা ছিল? রাঘবকে কি তার জীবনে নতুন কোনো উদ্দেশ্যের জন্য পাঠানো হয়েছিল? সকালে যখন রাঘব জাগলো, রাজেশ তখন তৈরি হয়েই ছিল। ও ছেলেটিকে বলল, তৈরি হয়ে নাও, আজ আমি তোমাকে কোথাও নিয়ে যাব। কোথায়? রাঘব জিজ্ঞাসা করল, কিন্তু রাজেশ কোনো উত্তর দিল না। তারা একটি ট্যাক্সিতে উঠল এবং শহরের একটা বড় হাসপাতালে পৌঁছালো। রাজেশ তাকে ভেতরে নিয়ে যেতে যেতে বলল, এটাই আমার দ্বিতীয় জীবন। আমি এখানে কাজ করি। হাসপাতালের ভেতরের ব্যস্ততা, ডাক্তারদের ও নার্সদের দ্রুত চলাফেরা, রোগীদের সেবা করা, সব কিছু দেখে রাঘব মুগ্ধ হয়ে গেল। সে প্রতিটি কোণ গভীর কৌতূহলের সাথে দেখছিল। আপনি এখানে কি করবেন? সে রাজেশকে জিজ্ঞাসা করল। আমি একজন ডাক্তার, রাজেশ গর্বের সঙ্গে বলল। এখানে মানুষের জীবন বদলানো হয় এবং কখনো কখনো তাদের বাঁচানোও হয়। রাঘব চারিপাশে তাকালো। সে ধীরে বলে উঠল, এখানকার মানুষজন খুব ব্যস্ত মনে হচ্ছে। তারা এমন কিছু করছে যা অন্যদের জীবন বদলে দেয়। রাজেশ হাসল। হয়তো একদিন তুমিও এমন কিছু করতে পারবে। রাঘব তার কথা শুনে কিছুক্ষণ ভাবতে লাগলো। রাজেশ এটা লক্ষ্য করল, কিন্তু আর কিছু বলল না। সেই দিন হাসপাতালে কাটানোর সময় রাঘবের মনে এক নতুন অনুভূতি তৈরি করল। কিন্তু রাজেশের মনে তখনও অনেক প্রশ্ন ছিল। রাঘবের অতীতে এমন কিছু লুকিয়ে ছিল যা জানার প্রয়োজন সে অনুভব করছিল। বাড়ি ফেরার পথে রাজেশ বলল, রাঘব, তোমার মধ্যে বিশেষ কিছু রয়েছে। তোমার সততা, তোমার সাহস, সব কিছু আমাকে মুগ্ধ করেছে। কিন্তু তোমার সম্পর্কে আরও জানতে হবে। তোমার কাকা কৈলাস ছাড়া আর কেউ কি আছে যাকে তোমার মনে পড়ে? রাঘব কিছুক্ষণ চুপ থাকলো, তারপর মাথা নিচু করে বলল, না, শুধু তিনিই ছিলেন। তিনি আমার সব কিছু ছিলেন।
রাজেশ তার কণ্ঠের মধ্যে লুকিয়ে থাকা যন্ত্রণাকে অনুভব করল। সে সিদ্ধান্ত নিল সে রাঘবকে সাহায্য করবে, কিন্তু এই পথ সহজ হবে না। কয়েক সপ্তাহের মধ্যে রাজেশ ও রাঘবের সম্পর্ক গভীর হতে থাকল। দুজনের জীবন নতুন একটি দিশার দিকে এগোচ্ছিল। রাজেশ রাঘবকে দত্তক নেওয়ার প্রক্রিয়া শুরু করলো। এই প্রক্রিয়া দীর্ঘ এবং জটিল ছিল, কিন্তু রাজেশের মনে এটা পরিষ্কার ছিল সে রাঘবকে তার জীবনের অংশ করতে চায়। তবে ব্যাপারটা এত সহজ ছিল না। যখন আইনগত কার্যক্রম শুরু হলো তখন রাঘবের জীবিত মা কমলার নাম উঠে এলো। রাজেশ বাধ্য হয়েই তার সঙ্গে যোগাযোগ করলো, যদিও সে নিজেও চাইছিল না যে কমলা আবার রাঘবের জীবনে ফিরে আসুক। 1 সপ্তাহ পর কমলা হাসপাতালে এলো। তার উপস্থিতিতে এক অস্বস্তিকর পরিবেশ সৃষ্টি হলো। তার মুখ চিন্তায় ভরা ছিল, কিন্তু ঠোঁটে ছিল এক মিথ্যা হাসি। সে রাঘবের দিকে তাকিয়ে এগিয়ে এলো। বাবু, কমলা কাঁপতে কাঁপতে বলল, আমি এই দিনের অপেক্ষা করছিলাম, ভাবিনি তোমাকে আবার দেখতে পাবো। রাঘব তার কথা শুনে রাগ আর কষ্টে ভরা চোখে তার দিকে তাকালো। সে তার হাত সরিয়ে দিয়ে বলল, অপেক্ষা? তুমি আমাকে বিক্রি করে দিয়েছিলে, যেন আমি কোনো বস্তু তোমার কাছে। তোমার আমার জন্য কোনো অনুভূতি ছিল না। কমলা এক মুহূর্তের জন্য মাথা নিচু করল। তার চোখ জলে ভরে উঠল। আমি জানি আমি ভুল করেছি, কিন্তু আমাকে আরেকটা সুযোগ দাও। আমি নিজেকে সংশোধন করতে চাই। আমি তোমার কাছে ফিরে আসতে চাই। রাজেশ, যে এতক্ষণ চুপ ছিল, এবার বলল, কমলা, তুমি তোমার ছেলেকে ছেড়ে দিয়েছিলে, লোভের জন্য তাকে কাকার কাছে পাঠিয়েছিলে। এখন যখন সে জীবনে এগোচ্ছে, তুমি কেন ফিরে আসতে চাও? রাজেশের কণ্ঠে দৃঢ়তা ছিল। কমলা কাঁপতে কাঁপতে বলল, আমি ভুল করেছি, কিন্তু তখন আর কোনো উপায় ছিল না। আমি ভয় পেয়েছিলাম, বুঝতে পারিনি কি করব, কিন্তু এখন আমি বদলে গেছি। রাজেশ তার চোখের দিকে তাকিয়ে বলল, তুমি বদলেছ কিনা সেটা এখন গুরুত্বপূর্ণ নয়। প্রশ্ন হলো, রাঘব কি তোমাকে জীবনে চায়? রাঘব তার মায়ের দিকে তাকালো। তার ভেতরে আবেগের ঝড় বইছিল। রাগ, কষ্ট, এগুলো কোথাও না কোথাও এক ক্ষুদ্র করুণাতে রূপান্তরিত হচ্ছিল। কিন্তু সে নিজের আবেগকে নিয়ন্ত্রণে রেখে বলল, আমি তোমাকে ক্ষমা করছি, কিন্তু আমি তোমাকে আমার জীবনে আবার চাই না। আমার এখন সব কিছু আছে যা আমার প্রয়োজন। আমার এখন তোমার দরকার নেই। কমলার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ল। সে রাঘবকে শেষবারের মতো দেখল, তারপর কিছু না বলে চলে গেল। কমলা চলে যাওয়ার পর রাজেশ রাঘবকে বুকে জড়িয়ে ধরল। তুমি যতটা ভেবেছিলাম তার চেয়েও বেশি শক্তিশালী। তুমি জানো তোমার জন্য কি ঠিক এবং কি ভুল, এটা খুব বড় ব্যাপার। সেই রাতে রাজেশ মনে মনে প্রিয়ার কথাগুলো মনে করল। সে নিজেই নিজেকে বলল, তুমি ঠিক বলেছিলে প্রিয়া, এই ছেলেটির আমাকে প্রয়োজন, এবং সত্যি বলতে আমারও ওকে প্রয়োজন। কয়েক মাস পর রাঘবকে দত্তক নেওয়ার প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে গেল। রাঘব এখন আইনত রাজেশের ছেলে হয়ে গেল। এটা শুধু একটা কাগজের টুকরো ছিল না, বরং এক নতুন সম্পর্কের শুরু ছিল, একটা বিশ্বাস ও ভালোবাসার সম্পর্ক। রাঘব ও রাজেশ একসঙ্গে নতুন জীবন শুরু করলো। রাঘব আস্তে আস্তে তার অতীতকে পেছনে ফেলে ধীরে ধীরে এগোতে লাগলো। কমলার ছায়া তার জীবন থেকে পুরোপুরি মুছে গিয়েছিল। রাজেশ তার স্ত্রী প্রিয়াকে দেওয়া প্রতিশ্রুতি পূরণ করল। সে রাঘবকে সেই জীবন দিল যা তার প্রাপ্য ছিল, ভালোবাসা, সম্মান এবং একটি পরিবার। রাঘবের মধ্যেও নতুন সম্ভাবনার জন্ম হলো। হাসপাতালের পরিবেশ তাকে অনুপ্রাণিত করেছিল এবং সে তার জীবনের উদ্দেশ্য খুঁজতে শুরু করলো। এখন সে শুধু নিজের জন্য জীবনযাপন করছিল না, বরং অন্যদের জীবনেও আলো আনার স্বপ্ন দেখছিল। যদি এই গল্পটি আপনাদের হৃদয়কে কোনোভাবে স্পর্শ করে থাকে, তবে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন। আমাদের কন্টেন্ট আরও ভালো করতে আপনাদের কোনো পরামর্শ থাকলে দয়া করে কমেন্টে জানান, যাতে আমরা আরও ভালো উপস্থাপনা করতে পারি। বন্ধুরা, যদি আমাদের এই গল্পটি ভালো লেগে থাকে তবে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এবং ভিডিওটিতে লাইক দিতে ভুলবেন না। আগামী দিন আরও একটি নতুন এবং আকর্ষণীয় গল্প নিয়ে ফিরে আসব। ধন্যবাদ। জয় হিন্দ, জয় ভারত।